মুন্নির মা কপালে ছোঁয়ার জন্য এক ফোঁটা রেখে দিয়ে বাকি সব মেহেদি ওর মাথায় লাগিয়ে দাও। বউ জামাই দুজনের মাথা খুব গরম হয়ে আছে, মেহেদি দিয়ে ঠান্ডা হোক। শায়না বলো, আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, তুমি দাও। দেখতেই পাচ্ছি কত ঠান্ডা আছে। শায়না বলো, আমি মাথায় মেহেদি দেবো না, দেখে মনে হয় মেহেদি না গোবর দিয়ে রাখা। শায়না বলল, আমার মাথায় মেহেদি দেবো না, দেখে মনে হয় মেহেদি না গোবর দিয়ে রাখা। দাদিমা তাকে চেপে ধরে পিড়িতে বসে মাথার তালুর উপর ঠাস করে এক মুঠো মেহেদি লাগিয়ে দিল। যদিও শায়নার ইচ্ছে ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে মাথায় এত শান্তি লাগলো, মাথায় তা বলার বাইরে। সে আর কোনো তর্ক করলো না, চুপ করে বসে রইল। মেহেদি লাগানোর সময় কপালে গালে লেগে গিয়েছে। শাহিদা বেগম বলেন, তাড়াতাড়ি ধুয়ে নে। শায়না পুকুর পাড়ে ছুটল। ঘাটে নেমে এসে কপাল আর গাল থেকে মেহেদি ধুয়ে ফেলতেই আবার বুকের পাড় জুড়ে হাঁটতে থাকা গোবরওয়ালা দেখা। তাজদার টিস্যু দিয়ে কান মুছতে মুছতে হঠাৎ এদিকে তাকালো। কত মেহেদির রস গড়িয়ে কান বেয়ে পড়ছে বলে সে ঘন ঘন কান মুছছে রং না বসার জন্য। বাড়ির বারান্দা, ছাদ, যেখানে সেখানে রোদে দেখা মিলবে, সব ভরে আছে মেহমান নেই। তাই বাড়ির পেছনে চলে এসেছে সে। দাদিমা এসে তাকে শুনিয়ে শুনিয়ে বলো, মিয়া বিবির মাথা গরম, কইতে লাগে সরম, গরম মাথায় মিয়া বিবির দিল খুবই নরম। রাজদা সেদিকে হয়তো হাসছিল শ্লোকটা শুনে, শায়না তাকায়নি তাই দেখতে পায়নি। গায়ে হলুদটা একদম গ্রাম্য স্টাইলের হয়েছে। এরূপ পরিকল্পনা করেছে তারা। কোনো আধুনিকতার ছোঁয়া থাকবে না, উঠানে করার কথা ছিল, কিন্তু ইভেন্ট ম্যানেজারের লোকজন এসে কাজ শুরু করে দেওয়ায় আর সম্ভব হয়নি। তাজদা বলেছে ওদের কাজ ওদের করতে দিতে, তারা চাইলে ছাদে আয়োজন করতে পারে। কিন্তু শায়না বেঁকে বসলো। সে বলে দিল ওই বাড়ির ছাদে গায়ে হলুদ করবে না সে। তার এখানেও আকদের রাতটার কথা মনে আছে। তার কথা শুনে শেষমেশ তাদের ছাদে করার পরিকল্পনা করা হয়েছে। তাদের ছাদে আরও কাজ বাকি ছিল, সেসব ছাড়াও সিমেন্টের বস্তা জমিয়ে রাখা, শুকনো কাঠখড়, পাতার বস্তা, কাপড়, শুকনো রশি সব পরিষ্কার করে বন্দোবস্ত করে নিয়েছে তৌসিফ, তানসিফ আর শাওন। লাইটিংও সেট করেছে তারা। ফটোশ্যুট হবে তাই নিচে অনেক বড় একটা পাটি বিছিয়ে তার উপর সাদা ধবধবে একটা কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে। তার উপর গাঁদা ফুলের পাপড়ি। শায়নার পেছনে একটু উপরে করে চিকন রশি টানা হয়েছে লম্বা করে, তার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে সুতোর গাঁথা গাঁদা ফুল। ফুলগুলো বাতাসে দুলছে, তাজা গাঁদা ফুল হওয়ার ঘেরানটাও করা। একটা গোল গোল হ্যান্ডটেজ প্রোপোজে লেখা, তার শায়নার হলুদ, গায়ে হলুদ। কাঁচা হলুদ রঙের একটা সাদামাটা সুতির শাড়ি পরানো হয়েছে শায়নাকে। শাড়িটা গ্রাম্য গ্রাম্য ভাব আছে। শায়না নিজের মতো করে হালকা করে সেজেছে। হলুদ লাগালে ভারী সাজ নষ্ট হয়ে জঘন্য দেখাবে। তাকে ছাদে নিয়ে আসার পর তানছুপ এসে তার হাতে, তার মাথায় গাঁদা ফুলের মালা, গাজরা পরিয়ে দিল। তারপর হালকা করে মেকআপ করিয়ে দিয়ে বলো, তৌসিফ ভাই ক্যামেরা নাও, আগে শ্যুট, তারপর বাকি রিচুয়াল। সে নিজেও হলুদ শাড়ি পরেছে, তিতলি, তানছিপ সবাই পরেছে, এমনকি বাড়ির ছোট বড় সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে। ছেলেরা বিশেষ কিছু পরেনি, তাদের ড্রেস কোড শুধু মেহেদি অনুষ্ঠানের জন্য। গোটা বাড়ির ছেলেমেয়েরা এসে জটলা পাকিয়েছে ছাদে, চারপাশে হইচই, কোলাহল, বাচ্চাদের ছোটাছুটি। তন্মধ্যে তৌসিফ, শাওন আর তাজদা সেদিকে পরিচিত প্রফেশনাল ফটোগ্রাফাররা ছবি তুলছে। সবাই হাতে অল্প অল্প করে হলুদ নিয়ে শায়নার গালে, কপালে ছোঁয়ালো। তাদের সবার হলুদ মাখা হাত শায়নার চারপাশে ঘিরে রেখে অনেক ছবি তোলা হলো। গান বাজছে। শায়না তখন চুপচাপ বসেছিল। কে যেন তাজদারের নাম নিল। সাথে সাথে শায়না শাওনকে বলল, হয়েছে, আমাকে যেতে দাও এবার, আমার গাল চুলকাচ্ছে হলুদ লেগে। শাওন বলল, চুপ করে বসে থাক, তাজ ভাই আসবে। তাজদা তাদের বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছিল। শায়নাকে দোতলা বাড়ির ছাদের সমস্তটা দেখা যায় তাদের ছাদ থেকে। বড়রাও এসে ওকে একে শায়নাকে হলুদ ছোঁয়ালো। রসনারা এসে দেখে গেলেন। শায়নাকে দেখে মনে হচ্ছে 90 দশকের কোনো বধূ যে গাঁদা ফুল দিয়ে সেজে বসে আছে মন খারাপ করে। রসনারা তার গালে একটু হলুদ ছোঁয়ালো। গান বাজছে। শেষমেশ বরের আগমন হতে ছাদ জুড়ে দাঁড়িয়ে থাকা সবাই হই হুল্লোড় করে উঠল। তাজদা সেদিকের গায়ে বটল গ্রিন কালারের পাঞ্জাবি,
সে পা রাখা মাত্র গানের সুর পাল্টে গিয়ে হঠাৎ গোটা ছাদ কেঁপে উঠল। উদ্ভট গানের সুর কানে এলো সায়নার। বাপের বড় পোলা ভাইজান বিয়া করতেছে। বিচ্ছিরি সুর। সায়নার এত রাগ লাগলো তাজদারও কপাল কুঁচকে ফেলেছে। এইসব কেমন গান? তচিবার শাওন সবাই আরও দাঁত কেলিয়ে হাসছে। গানের তালে তালে মাথা দোলাচ্ছে। এই গান বন্ধ। সবাই চমকে গেল। বরকনে একসাথে চেঁচিয়ে উঠেছে। তাজদা সেদিকে সায়নার দিকে তাকালো, সায়নাও তার দিকে তাকালো। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তাজদা সিদ্দিকী সুর পাল্টে বলল, গানটা খারাপ না, ভলিউম বাড়িয়ে দে। ভলিউম বাড়িয়ে দেওয়া হলো। সায়নার তাণ্ডব বনে গেল। এই লোকটার নাম তাজদার না হয়ে গাদ্দার হওয়া উচিত ছিল। উল্টাপাল্টা গান বাজনা শুরু হলো। তারপর থেকে একটা গানও রুচিসম্মত না। সায়না চুপ করে বসে রইল। কয়েকটা ছবি তোলা শেষ হলে তাকে আর পায় কে? কাল থেকে তার উপর জুলুম শুরু হবে। মেকআপ করো, ছবি তোলো, তার ভালো লাগছে না এসব। কত ক্লাসের লোকজন এসব গান শুনে কীভাবে? এখন তাদের ক্লাস নষ্ট হয় না? তবে কিছুক্ষণ পর একটা গান সায়নার মন মতো হলো। তিতলি তানসুবা বিরক্ত। তৌসিফ আর শাওন তাদের আরও খেপাচ্ছে। তানসুবা চেঁচামেচিতে তৌসিফ গান পাল্টে দিল। এবার গান বেজে উঠল। আনিস আর আশরাফ গরু ছাগল কিনে ফিরে এসেছে। আনিস চা খেয়ে ছাদে এলো। তাজদারের সাথে কথা বলতে বলতে দুজনেই ছাদের এক কোণায় গিয়ে দাঁড়ালো। সায়না সেদিকে তাকিয়ে আছে। দাদিমা ঠিক কথা বলছিস। তাজদা সেদিকে যাদের গায়ে হাত তুলতে চেয়েছিল তুলেছে, তারা সবাই ভুলে তাজদা সেদিকের সাথে কথা বলছে, মিশছে। রাগ ক্ষোভ তারা রাখেনি। তাদের মনে নেই আগে কি হয়েছে, শুধু সে ঘৃণাই করেছে। সে মেনে নিতে পারছে না। নিজের মনকে সে নিজেই প্রশ্ন করলো, কিন্তু বারবার উত্তর এলো, তুই ঠিক করেছিস। তার জায়গায় অন্য মেয়ে থাকলে একই কাজ করতো। তার ইংরেজ স্ট্যাটাস স্ক্রিনশট নিয়ে একটা মেয়ের ওই স্টপেজ গ্রুপে পোস্ট করেছে। বলেছে ওই আপুটে ইংরেজ স্ট্যাটাস দিয়েছে। অথচ সবাই কত নেকা কান্না কাঁদছে তার দুঃখের কথা শুনে। নিচে কয়েকজন কমেন্ট করেছে, এরা এক নম্বরে ছোটো লোক। ছেলের পয়সা আছে দেখলে এরা 7 খুন মাফ করে দেয়। নিচে নিচে গলায় ঝুলিয়ে পড়ে। এদের মতো মেয়ের কারণে ছেলেরা অপমান করে পার পেয়ে যায়। এইসব মেয়েদের জন্য মেয়েরা সস্ত হয়ে যায় ছেলেদের কাছে। আরেকজন বলেছে, জুটি মন্দ হয়নি, ছোট লোকের কপালে আরেক ছোট লোক জুটেছে। সায়না জানে কথাটা ভুল বলেনি তারা। টাকা পয়সা কম হলে এই লোকটার কাছে তার বিয়ে দিত না তার পরিবার, বরং তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাদের দেখিয়ে দেখিয়ে আরও বড় পরিবারে বিয়ে দিত। কিন্তু তাজদা সে দেখে পয়সা প্রতিপত্তির কাছে তার পরিবার বিক্রি হয়ে গেছে। তার পরিবার সচ্ছলতা ফিরে এসেছে, সব দূর হয়েছে, কিন্তু ওই বাড়ির মানুষের উপর কথা বলার সাহস তার জোগাড় করতে পারেনি এখনও। অথচ তাজদা সিদ্দিকীকে ফিরিয়ে দিতে পারলেই সেটাই হতো সবচেয়ে বড় জবাব। তার হাতে যদি সব থাকতো তাহলে সে এই মুখ্যট জবাবটা দিতই। পরে কি হতো তার কথা চিন্তা করতো না। সে এখন ভালো মানুষ হয়ে গেছে বললেও সায়না তাকে ক্ষমা করবে না। তার পরিবারকে তো নয়। সবাই চোখে তাজদা সিদ্দিকীর নায়ক হতেই পারে, কিন্তু ওই লোকটার দিকে তাকালে তার সব অপমান অপদস্থ হওয়ার কথা মনে পড়ে। তখন চোখের সামনে সে একজন ভয়ঙ্কর ঘৃণিত লোককে দেখতে পায়। ভাত খেতে বসে সে একবার অপমানের চোটে কেঁদে ফেলেছিল। উজু করতে বসে তার চোখের পানি টপ টপ করে পড়েছিল উজুর পানির উপর। সে কি করে ভুলবে ওই দিনগুলো? তাজদা সিদ্দিকী এত সহজ মানুষ নয়। পারিবারিক দঙ্গায় সে মুরব্বীদের কথা বলতেও দিত না। মোটা গদা নিয়ে দৌড়ে আসতো, আঙুল তুলে শাসাতো বড়দেরকেও। মোট কথা তাদের মুখের উপর কেউ কথা বলতেই পারতো না। তারা যা বলবে সেটাই হবে। তাদের মর্জি মতো চললে সে ভালো, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দুটো কথা বললেই সে খারাপ। তার বাপ চাচা পর্যন্ত তাকে আটকে রাখতে পারতো না। এ তো বেয়াদব ছিল। অথচ তখন বয়স কত, ছোট থেকে বেয়াদব ছিল সে। তাদের পরিবারে কাউকে সে মানুষ মনেই করতো না। সে ভুলতে পারবে না। সবাই তো বিয়ে দিয়ে বোঝা হালকা করছে। তার জায়গা থাকলে বিয়েটা তারা করতোই না। মানুষ অন্যায় জায়গায় দাঁড়িয়ে নিজেকে ভাবে না। আজ তার পরিবার যদি তার জায়গায় নিজেদের বসিয়ে ভাবতো তাহলে এই বিয়ে হতো না। কেউ একবারও বোঝার চেষ্টা করেনি তার জীবনটা কার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ওই লোকটা দিকে সে তাকাতে পারছে না ঘৃণায়। প্রতি পদে পদে তার সব মনে পড়েছে, কারণ ওই জঘন্য মুখভঙ্গি ব্যবহারগুলো তার মুখস্থ। কি করে ভুলবে সে? কি করে এ করে সংসার করবে? এই গোটা পৃথিবীতে তাকে বোঝার মতো একটা মানুষও হলো না।
টাকা পয়সা ধন সম্পদ আর প্রতিপত্তির কাছে তার সমস্ত চাওয়া পাওয়া গুলো বিক্রি হয়ে গেছে। এমনকি সে কি স্ট্যাটাস দেবে সেটা পর্যন্ত ঠিক করেছে তাজদার সিদ্দিকী। তার আইডি দখল করেছে। সে মেহেদি কিভাবে পড়বে সেটা পর্যন্ত ঠিক করে দিচ্ছে। হয়তো হাসি খুশি মুখের আড়ালে তার দুঃখগুলো ইস্পাত চাপা পড়ে গেছে। হাসি ঠাট্টার আনন্দ উল্লাসের ভিড়ে নিজের কষ্ট চাপা দিয়ে সুখী হওয়ার ভান করা ধরে মানেই তো আরেকটা মৃত্যু। তানসুবা এসে তাজদারের পেছনে দাঁড়ালো। তাজদা তখন আনিসের সাথে কথা বলছিল। তানসুবা ডাকে ঘাড় ফিরিয়ে তাকালো। তানসুবা আনিসকে দেখে আর এদিকে আসছে না। আনিসও তাকায়নি। তাজদার ফিরে তানসুবা বলল, ছবি। যাচ্ছি। কিছুক্ষণ পর তাজদার এলো। সায়না বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তৌসিফ তাজদারের দিকে হলুদের বাটিটা বাড়িয়ে দিয়ে বলো, অল্প করে নাও, তারপর বধূর মুখে লাগিয়ে দাও। তাজদার বাটি থেকে অল্প করে হলুদ নিল। তারপর সায়নার ডান গালে লাগাতে যাবে, তক্ষুনি সায়না পিছিয়ে গিয়ে বলল, আমার গাল জ্বলছে, মুখ ধুতে হবে। তাজদার তারপরও থামেনি। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে তা পালন করলো। এগিয়ে এসে সায়নার গালে হলুদ লাগিয়ে দিয়ে টিস্যু দিয়ে আঙ্গুল মুছে নিতে নিতে তৌসিফকে বলো, শেষ, এবার যেতে পারবো? তোমার গালে হলুদ লাগিয়ে দেবে সায়না, তারপর চলে যেতে পারবে। সায়না গাল থেকে হলুদটা মুছে ফেলছে। তাসনিম আর তানসুবা একে অপরের দিকে তাকালো। তিতলি এসে তারা দিকে হলুদের বাটি বাড়িয়ে দিল। হাসি মুখে বলল, সায়না, ভাইয়ার গালে। সায়নার হাত কাঁপছে। সে পারবে না। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তৌসিফ আর শাওন বলতে বলতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু সায়না বাটি থেকে হলুদ নিল না। তাজদা সিদ্দিকী হঠাৎ তার হাতটা খপ করে ধরল। তারপর হাতটা তুলে নিজের গালে ছোঁয়ালো। সায়না নিজের গাল থেকে হলুদ সরিয়ে নিয়েছিল হাত দিয়ে। হলুদগুলো কচলাচ্ছিল। তাজদা সিদ্দিকী নিজের গালে সেগুলো লাগিয়ে দিয়ে নিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলো, হয়েছে? তৌসিফ বলে, ফাটিয়ে দিয়েছ, এটা ইউনিক। সায়না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ছবি তোলা শেষ, তাই তা সবাই ছাদ কাঁপানো গান ছেড়ে দিয়ে হই হুল্লোড় করছে। সায়না দাঁড়িয়ে রইল সবার মাঝখানে, নড়ল না, চলল না। দাদিমা এসে তার সামনে দাঁড়ালো। জানতে চাইল, মেয়েটার হাত থেকে হলুদ নিচ্ছিস? নিচে গিয়ে দেখলাম বসে আছে, গালে টালে হলুদ লাগিয়ে দেয়নি। সায়না আচমকা কেঁদে উঠল। সবার নাচ গান থেমে গেল তার কান্নার শব্দে। তিতলি, তানসুবা সবাই হা করে তাকিয়ে আছে তার দিকে। আনিস এসে শাওনকে বলল, ওকে যেতে দে এবার, আর ছবি তোলা লাগবে না। দাদিমা বলল, ওরে সোয়াগী, শুধু একটু গাল ধরেছে বলে কাঁদছিস? জড়াই ধরলে কি করবি? কাল রাতে সায়না দাদিমার সামনে খেদিয়ে দিয়েছে, কথাটা অনেকভাবে রটে গিয়েছে। তানসুবা আর তাসনিম রসনাকে এসে সবটা খুলে বলছে। তানসুবা বলল, ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই চেহারাটা মলিন হয়ে গেল। চোখে পানি টলমল করছিল। মনে হচ্ছিল বাইরের কেউ লাগিয়েছে তার গালে। ভাইয়া কি পরপুরুষ যে সে ছোঁয়া মাত্রই সে চেহারাটাকে ওরকম বানিয়ে ফেলবে? রসনারা বলেন, বিয়ের সময় মেয়েদের অনেক রকম অনুভূতি হয়, স্বাভাবিক, এতেও ভুল ধরলে হবে না। তাসনিম বলল, মোটেও স্বাভাবিক নয় বড় আম্মা। ভাইয়া তার গালে হলুদ লাগানো মাত্রই তার চোখ মুখ থমথমে হয়ে গিয়েছিল। শাওন বলল, ভাইয়ের গালে হলুদ লাগাতে ও লাগালো না, তেরার মতো দাঁড়িয়েছিল। ভাইয়া তার হাত ধরে যখন নিজের গালে হলুদ লাগালো তখন মনে হচ্ছিল কেঁদে দেবে। আর তাই হলো। ওর দাদিমা আসার পর কেঁদেই উঠেছে। এসব কথা বলে এখন কি হবে? তানসুবা বলল, কি হবে মানে? ভাইয়া আরও কথা বলে না একে অপরের সাথে। ভাইয়া বলতে চাইলেও সায়না এড়িয়ে যায়। মানে ও ভাইয়াকে পেয়ে হ্যাপি নয়। আশ্চর্য, তার সাত কপালের ভাগ্য ভাইয়ের মতো কাউকে পেয়েছে। কাল ভাইয়া তার হাত ধরেছে বলে চেহারাটা 12টা বাজিয়েছিল। ভাইয়া সেটা টের পেয়ে নিচে চলে গিয়েছিল। ভাইয়া তো অপমানিত হয়নি। সায়না সায়না ইনডিরেক্টলি ভাইয়াকে অপমান করেছে। ভাইয়ের হাতে লাগানো হলুদগুলো গাল থেকে মুছে ফেলেছে ঘষে ঘষে। মেয়ে কি কম পড়েছিল? ওই বাড়ির মেয়ে মানুষের এত দাম তোলার কি দরকার ছিল? রসনা ধমকে বলো, আসতে বলো নুভা, তোমার বাবা চাচারা শুনতে পাবে। আর খবরদার এসব কথা নিয়ে টানা হিচড়া করবে না। ওকে আমি এখানে এনে শিখিয়ে পড়িয়ে দেব। ও যথেষ্ট ভালো মেয়ে। তোমার ভাইকে পছন্দ না করার যথেষ্ট কারণ আছে। সব মেয়ে টাকা পয়সা দেখে খুশি হয় না। ওই বাড়ির মেয়েরা ছোটোবেলার তাজদারকে ভয় পেত। মেয়েরা কেন, ওই বাড়ির ছেলেরাও ভয় থাকতো। তোমার ভাইয়া যে মাঠে খেলতো সেই মাঠে ওরা পাও রাখতে পারতো না। যে দোকানে বসে চা খেত ওই দোকানে ওরা ঢুকতেও পারতো না। যে ঘাটে গোসল করতো ওই ঘাটে ওরা গোসলও করতে পারতো না।
তোমার ভাইয়া মসজিদে যে কাতারে দাঁড়াতে, ওই কাতারে ওরা দাঁড়াতে পারতো না। অপছন্দ করার যথেষ্ট কারণ ছিল, অপছন্দ হওয়াটাই স্বাভাবিক। তোমার ভাইয়া যেই সব মানতে না পারলে আমার কিছু করার নেই। বলো, আগত ভেঙে দিতে, অন্য কাউকে বিয়ে করতে। সহজ কথা, আমাকে কিছু বলবে না, সোজা তোমার ভাইয়াকে গিয়ে বলো। বলেন তিনি চলে গেলেন। তানসুব আর তাসনিমের দিকে তাকিয়ে বলল, তুমি দেখো ওই মেয়েটা ভাইয়াকে একটুও শান্তি দেবে না। এই বাড়ি থেকে প্রস্তাব পাওয়ার যাওয়ার পর থেকে ওদের পা মাটিতে পড়ছে না। আমি বলেছি মেহেদি আর্টিস্ট ঠিক করেছি, কিন্তু ও বলে দিল সে মেহেদি পরবে না তার আপাদের হাতে, কারণ তার আপারা ভালো মেহেদি পরাতে জানে। গোটা বাড়ি সাজানো শেষ, রাস্তা অবধি লাইটিং করা হয়েছে, বাড়ির সামনে পুকুরে কৃত্রিম ঝর্ণা বসানো হয়েছে, চারদিকে সাজ সাজ রব। সন্ধে নামতে নামতেই বাড়ি জুড়ে হই হই কোলাহল, বাচ্চাদের আনন্দের শেষ নেই। মেহেদি অনুষ্ঠানে কেকের পাশাপাশি রাখার জন্য ভেজিটেবল আর ফুড কার্ভিং বানাচ্ছে সবাই। লাউ কেটে ছোট নৌকা, আপেল কেটে খুদে পাখি, মালটা গোল ফকর, করমে কেটে ফুল, মিষ্টি কুমড়া কেটে ঝুড়ি, তার মধ্যে আঙুল, আরও কত কী। সবগুলো বানাচ্ছে তাজদারের মামাতো খালাতো ভাই বোনেরা। যেহেতু একটাই স্টেজ, তাই দুই বাড়ির কাজিনরা যোগ করেছে। কাজগুলো হচ্ছে তিতলির ঘরে। সায়নাদের বাড়ির পাশে বাগানের মধ্যে ইটের চুলা বসানো হয়েছে, সেখানে 3টে বিরিয়ানি ডেকচি পাকানো হচ্ছে বাবুর্চি দ্বারা। সায়নার বাবা 2টো গরু কিনেছে, একটা গরুর মাংসের দিক দিয়ে বিরিয়ানি পাকানো হচ্ছে মেহেদি অনুষ্ঠানের জন্য। তিনি মাংস দিয়েছেন, চাল মশলা আর বাবুর্চি খরচ তাজউদ্দিন সিদ্দিকী দিয়েছেন। 7:30 দেখে ডেকচিতে বিরিয়ানি পাকানো শেষ। 8টা বাজতে খাওয়া দাওয়া শুরু হলো, সাথে নলার ঝোল আর ডিম দেওয়া হয়েছে। যদিও বিরিয়ানিতে অনেক মাংস দেওয়া হয়েছে, সায়নার ফুপুদের এত মাংস দেওয়া ঠিক হয়নি। কিছু মাংস ফ্রিজে রাখা উচিত ছিল। যদি 10 কেজির মতো রাখা হয়েছে, 2 গরু জবাব করে ফ্রিজে শুধু 10 কেজি মাংস, এটা পরিমাণে খুবই কম। সায়নার বান্ধবীরা এসেছে, সায়না তাদের পেয়ে খুব খুশি। সায়নাকে জিজ্ঞেস করলো ভাইয়ের সাথে দেখা করা। সায়না বলো আশেপাশে আছে, দেখতে পাবি, খাবি চল। খেতে বসিয়ে দিল সে। সেই টেবিলে তার খালাম্মা আর ফুপারাও বসলো। সবার সাজগোজ করতে যাবে খেয়ে দিয়ে। বান্ধবীরা সায়নাকে তাদের সাথে বসিয়ে দিল। বললো আমাদের সাথে খেয়ে নে, সাজগোজ করার পর তো আর খেতে ইচ্ছে করবে না। একটু ডেকচি মজা হয়েছে, 3 নম্বর ডেকচিতে ঝাল হয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মেহেদি অনুষ্ঠানে বিরিয়ানির ঝাল হলে বিবাহিত দম্পতির সুখী হয় না। কথাটা সায়নার ফুপুরা বলাবলি করছিল। সায়না সব বিশ্বাস করে না, কিন্তু আজ ইচ্ছে করে বিশ্বাস করলো। সে অসুখী হবে, সুখী হওয়ার কোনো ইচ্ছে নেই তার। তাজদার তাদের আত্মীয় স্বজনকে তদাকারি করছিল, তার মামা মামিরার সাথে কথা বলছিল। ঠিক তখনই তার খালাম্মা ডাকলো, আব্বু শোনো। তাজদার এগিয়ে এলো। খালাম্মা বলো, ওই টেবিলে তোমার খালা শাশুড়ি ফুপু শাশুড়ি বসেছে, যাও তাদের কিছু তুলে টুলে দাও। সায়নার ফুপুরা তাজদারের সাথে কথাবার্তা বলে, হাসি ঠাট্টা করে। তাকেও দেখে বলো, জামাই সাহেব তো খুব ব্যস্ত। তাজদার এগিয়ে এসে বলো, আপনারা ঘরে মেহমান হয়ে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছেন কেন, চলে যাবেন নাকি? না না, সাজগোজ করতে চলে যাব তাই। আচ্ছা চামচ দিন, আমি কিছু তুলে দেই। ফুপু সায়নার বান্ধবীদের দেখিয়ে দিয়ে বলো, ওটা তোমার বউয়ের বান্ধবী। বান্ধবীরা একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল। খেতে খেতে সালাম দিতে নেই। তাজা সালামের জবাব দিয়ে বলো, তাহলে মেহমানদারি আমাকেই করতে হবে। সায়না একদম ঘোমটা টেনে বসে খেয়ে যাচ্ছে। সকাল থেকে পেট ভরার মতো কিছু খায়নি, তার খিদে লেগেছে বেশ। সে মিষ্টি নাস্তা পুরোপুরি এড়িয়ে চলছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, তার হাত থেমে গেল। সবাই তাকে ওভাবে তাকাতে দেখে হালকা এসে বলল, সায়না ঘুমটা আরও নামিয়ে খেতে লাগলো। সাঞ্জুকে তাড়া দিল, হা করে না তাকে তাড়াতাড়ি খা। তাজদার কপাল কুঁচকে কিছুক্ষণ চেয়ে রইল। ফুপু বলল, বইয়ের খিদে পেয়েছে, তাই খেয়ে নিচ্ছে আমাদের সাথে। তাজদার চোখ সরিয়ে নিল, হাত বাড়িয়ে ডাকলো, এই তৌসিফ। তৌসিফের হাতে বড় একটা গামলা, সেটাতে করে সে তানসিবের শ্বশুরবাড়ির লোকজনের জন্য বিরিয়ানি নিয়ে যাচ্ছিল। তাজদারের ডাকে থেমে গেল। জি। তাজদার বলল, তিতলি নুবা সহ বাড়িতে যারা আছে তাদের পাঠিয়ে দে, এখানে টেবিল খালি আছে, এলাকার লোকজন এলে তখন খেতে পারবে না। তৌসিফ বলল, ওকে পাঠাচ্ছি। তাজদার সবার বাদে বিরিয়ানি তুলে দিল। সায়নার পেছনে যাওয়া মাত্র সায়না বাসনটা নিয়ে উঠে চলে গেল ঘরে। ছোট ফুপু হেসে বলল, ওর খাওয়া শেষ তাই। সায়নার মেহেদি অনুষ্ঠানে বাড়ির রং হালকা সবুজ, শাড়ি পাড়, ব্লাউজ আর
গোলাপি রঙের। ছেলেটা সবাই পরেছে সাদা পাঞ্জাবি আর কালো মাফলার। স্টেজটা সাজানো হয়েছে বেশ বড় করে। তিতলি আর তানসুবাকে দেখা যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে। সবাই একই রঙের শাড়ি পরেছে, শুধু সায়না শাড়িটা ভিন্ন। কিছুক্ষণ পর সায়নাকে বের করে আনা হলো। মাথার উপর ঘোমটা টেনে ধরেছে সবাই। অনেক বড় একটা কেক নিয়ে তার পিছু পিছু হাজির হলো তানসুবা। সায়নার বসার আগে স্টেজে বসে দাঁড়িয়ে পা তুলে নানান কায়দা বসে ছবি তোলা আগেই অনেক আগেই শেষ। সায়না স্টেজে উঠে এলো। ক্যামেরাম্যানের কথা মতো কপালের কাছে হাত রেখে সবাইকে সালাম দিয়ে ধীরে ধীরে স্টেজে বসে পড়লো। শাওন এসে বলল, মুখে মুখে হাসি আন। হাসি নেই বলে কত কথা হচ্ছে, শুনতে পাচ্ছিস না? সব কিছু শিখিয়ে দিতে হবে।